নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। গোয়েন্দা বিক্রমের আগের গল্পটি আপনাদের এত ভালো লাগায় আমরা ফেরত আনতে চলেছি গোয়েন্দা বিক্রমকে। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন সুব্রত মজুমদারের লেখা গোয়েন্দা বিক্রমের কাহিনী চন্দন বৃক্ষে ভুজঙ্গ। লেখক সুব্রত মজুমদারের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে আমাদের পাশে এসে দাঁড়াবার জন্য। সুব্রত মজুমদার নানান গল্প লেখেন, যার মধ্যে তান্ত্রিক বগলা ভট্টাচার্যের কাহিনী, গোয়েন্দা বিক্রমের কাহিনী অত্যন্ত জনপ্রিয়। আপনারা যদি তান্ত্রিক বগলার কাহিনী আমাদের চ্যানেলে শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আজ গল্প পাঠে বাক্যবাগীশ, গোয়েন্দা বিক্রমের ভূমিকায় ইন্দ্রনীল কুমার, অঘোরবাবুর ভূমিকায় মৃন্ময় মান্না, সৌম্য ও বিড়ি কোম্পানির ম্যানেজারের ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় সুদীপ্ত সরকার, সেলস ম্যানেজার ঘোষালের ভূমিকায় জয় ভট্টাচার্য, মিসেস চক্রবর্তীর ভূমিকায় আয়ুষী ব্যানার্জি ও ম্যানেজার কাকার ভূমিকায় গল্প স্বল্প চ্যানেল থেকে সৌরভ রায়। গল্প স্বল্প চ্যানেলের লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। দুর্দান্ত গল্প শোনার জন্য গল্প স্বল্প চ্যানেলটা আপনারা ভিজিট করতে পারেন। আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন রোহন, ভিডিও এডিটিং জয়দীপ চক্রবর্তী। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন সুব্রত মজুমদারের লেখা গোয়েন্দা বিক্রমের কাহিনী চন্দন বৃক্ষে ভুজঙ্গ। ছেলেটা আজও এসেছিল, 20টা টাকা হাতে দিয়ে তাইরে দিছি। এইরকম ছেলে আমি বাপের জন্ম দেইনি। টাকা চাইবার কত রকম পদ্ধতি, বড় হলে যে ও মস্ত বড় সিটিং বাস হবে তা আমি চোখ বন্ধ কইরা বলে দিতে পারি। অসহ্য সব। আমি ওর কথা বিশ্বাস করিনি। আর সত্যি বলতে কি, ওইটুকু ছেলের মুখে ও কথা শুনে বিশ্বাস তো দূরের কথা, মেজাজটা বিগড়ে যাবে যে কারোরই। খুব রেগে গিয়ে বললাম, ভদ্রম হচ্ছে নেপো ছেলে কোথাকার। ছেলেটি বিন্দু মাত্র বিচলিত না হয়ে বলল, আরে না কাকু, আমি ঠিক দেখিছি। এই একটা লোক সব সময় আপনার পেছন পেছন ঘুরছে। লোকটাকে কারখানার কাছে ঘোরাঘুরি করতেও দেখছি। আমি আর কথা বাড়ালাম না, একটা টোটোতে উঠে পড়লাম। রাজ্যের কাজ বাকি, ক্যাশিয়ার অনিন্দ ছুটিতে বাড়ি গিয়েছে। ও থাকলে কাজের চাপ কিছুটা কমে, কিন্তু কি আর করব, বিড়ি কোম্পানির ম্যানেজারের তো আর যখন তখন ছুটি নেওয়া চলে না। বাজারের যে অবস্থা, চাকরিটা যেতে বেশি সময় লাগবে না। ফিরতেই সেলসের দীননাথ ঘোষাল বলল, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো ম্যানেজারবাবু। হ্যাঁ বলুন। আপনি বলতে চাইলে থামানোর ক্ষমতা কি কারোর আছে? ঘোষাল ইতস্তত করে বলল, দিনকাল খুব খারাপ স্যার। কি দরকার ওই মিছিমিছি ওই ঘরের খেয়ে ওই ওই বনের মোষ তাড়ানোর? আমরা ছাপোষা মানুষ স্যার, খামোখা মাঝখানে পড়ে মুড়ি কেন বলুন তো? ফ্যামিলিওয়ালা মানুষ আমরা, এই ফ্যামিলি ছেড়ে এত দূরে আছি। হে হে করে অদ্ভুত একটা হাসি হাসল সে। ঘোষালের ইঙ্গিত আমি বুঝেছি। বললাম, ঠিক কি বলতে চান বলুন তো? রঙ্গরসিকতা আমার পছন্দ নয়। ঘোষাল ইতস্তত করতে করতে বলল, না না, এমন কিছু নয়, এই দেশ দুনিয়া যা চলছে সেটাই। ঘোষালের দিকে কটমট করে তাকিয়ে বললাম, মাথার চিকিৎসা করেন। আর হ্যাঁ, বিক্রি বাটা এত কমছে কেন? শেষেরটা বড়ই ভয়ঙ্কর অস্ত্র। বিক্রি কমার একটা কারণ ব্যাখ্যা করতে করতে কেটে পড়ল ঘোষাল। ওর নাকি উনুনে দুধ চাপানো আছে, এজন্যই অনন্দর সঙ্গে হয় না ঘোষালের। ব্যাটা খুবই পাজি, আড়ালে আমার নামে অনেক কিছুই বলে বেড়ায়। বলে আমি নাকি একটা বদমেজাজি স্ট্রিট ডগ। রাতে দরজা লাগাতে গিয়ে একটা জিনিস চোখে পড়ল, একটা চিরকুট। তাতে লেখা, বড় এক গাড়ি আসছে। কাগজটা আমার চেনা, আমারই প্যাডের কাগজ। কোম্পানির জলছাপ আছে। কি বলতেই দরজা দিয়ে মুখ বাড়ালাম। দেখলাম একটা অদ্ভুত মুখ উঁকি দিচ্ছে স্টোর রুমের দরজা থেকে, যেন একটা তিব্বতী মুখোশ। কৌতূহলী হয়ে এগিয়ে যেতেই মুখোশটা ঘোষালের রুমের পাশের ছোট্ট গলিটাতে ঢুকে গেল। তাহলে কি এসব ঘোষালেরই কীর্তি? হতেও পারে।
নিজের কীর্তি ঢাকতে এখন আমাকে ভয় দেখাচ্ছে। দরজা বন্ধ করে ঘরের ভেতর এলাম। যা ভরপেট খাওয়া হয়েছে তাতে আর দাঁড়িয়ে থাকা যায় না। শুয়ে পড়তেই চোখ জুড়িয়ে এলো, গভীর ঘুম। আর সেই ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম সেই মুখটা এগিয়ে আসছে আমার দিকে। মুখোশের চোখ দুটো জল জল করছে, লাল আগুনের মতো সেই চোখ। একসময় আমার একদম কাছে এসে ঝুঁকে পড়ল বুকের উপর। মুখোশটা ফিসফিসে গলায় বলল, পরের ব্যাপারে নাক গলালেই শেষ, নাক গলালেই শেষ। না, আমি আর চেয়ে থাকতে পারছি না ওর দিকে। আমি আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। আমি তো তোমার কিছু করিনি, কিচ্ছু করিনি তোমার। আমার পরিবার পরিজন আছে, আমাকে 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 ছেড়ে দাও, বাঁচতে দাও আমায়। মুখোশটা আমার দিকে তাকিয়ে বিশ্রী হাসলো। উফ, কি বিভৎস সেই হাসি। হঠাৎই একটা গুলির আওয়াজ হলো, বুকের ভেতরটা জ্বলে যেতে লাগলো। উফ, কি যন্ত্রণা! ছটফট করতে করতে নিথর হয়ে গেলাম, তলিয়ে গেলাম মৃত্যুর অতলে। পিঠের ক্ষতস্থান থেকে রক্ত গড়িয়ে পড়ল মেঝে। ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে দেখি গোটা বিছানা রক্তে ভিজে জবজব করছে। তাহলে কি স্বপ্নে যা দেখলাম সবটাই ঠিক? এতক্ষণ খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল বিক্রম। বক্তা থামতেই সে বলল, পুলিশে খবর দিয়েছিলেন? বিড়ি কোম্পানির ম্যানেজার রজতাভ রক্ষিত বললেন, হ্যাঁ, কিন্তু থানার বড়বাবু একখানা চিজ। এই রহস্যের কোনো সমাধান তো করলেনই না, উল্টে আমাকে হেনস্থা করতেও কসুর করলেন না। আর ওই ছেলেটা? ছেলেটার সঙ্গে আরেকবার দেখা হয়েছিল, কোনো খবর দিতে পারেনি। শুধু হাতের খাঁচায় রাখা একটা পেঁচা দেখিয়ে বলেছিল যে সেটা আমি নেব কিনা। খামোকা পেঁচা নিয়ে কি করবো বলুন তো, আমি নিইনি। এতক্ষণ চুপচাপ বসে বসে শুনছিলেন অগরবাবু। এবার ফুট কাটলেন তিনি। এবার দিতে এলে নিয়ে নেবেন, যা দাম লাগে আমিই দেব। একটা লক্ষ্মী পেঁচার খুব দরকার। তবু লক্ষ্মী টক্ষ্মী নয়, নিম পেঁচা। ছেলেটার সঙ্গে আবার দেখা হলে আপনার ঠিকানা দিয়ে দেবো। আমি ওসব পেঁচা ছ্যাবলায় নেই। বিড়ি কোম্পানির ম্যানেজার চলে যেতেই অঘোরবাবু বললেন, এই গন কেস বিক্রম, মাথাটা গেছে। এরকম একটা ঘটনা ঘটেছিল আরামবাগে। একটা মেয়ে তার হবু স্বামীকে দেখতে পেত দেওয়ালের ভেতর। এই তদন্ত করতে গিয়ে আইও নিজেও নাকি পাগল হয়ে যান। এখন তুমি সিদ্ধান্ত নাও যে কেসটা নেবে কিনা। টেবিলের তলায় পড়ে থাকা কাগজের টুকরোটা তুলে নিল বিক্রম। চিরকুটটা পড়েই ফিক করে হেসে বলল, পাগল হব কিনা জানি না, তবে খুন হয়ে যেতে পারি কেসটা নিলে। তার মানে? বিক্রম তার হাতের চিরকুটটা অঘোরবাবুর হাতে দিতেই অঘোরবাবু সরব পাঠ করলেন, সাবধান, আমরা সব সময় আপনার উপর নজর রাখছি। চিরকুটটা কেউ বা কারা রজতবাবু পোশাকে গেঁথে দিয়েছিল, আলগা হয়ে খসে পড়েছে এখানে। মাথায় হাত দিয়ে অঘোরবাবু বললেন, ওরে বান্তানাস। রজতাবরক্ষী চলে যেতেই ঘরে ঢুকে এলেন ইন্সপেক্টর সৌম্য। সিআইডিতে পোস্টিং তার। বেশ লম্বা চওড়া, সুন্দর চেহারার মনোমুগ্ধকর যুবক। সার্ভিস লাইফের এই সামান্য কয়েকটা বছরেই বেশ নাম করে ফেলেছে সৌম্য। রহস্যময় জটিল কেসগুলোতে ওর বেশি আগ্রহ বলে ডিপার্টমেন্টের সবাই ওকে রহস্যময় সৌম্য বলে ডাকে। সৌম্য বিক্রমের সমবয়সী তরুণ তুর্কি প্রাণোচ্ছল যুবক। ঢুকেই টুপিখানা বগলে নিয়ে একটা সেলুট করলো বিক্রমকে। বিক্রম হেসে বলল, থাক, ওসবের দরকার নেই। আমি এখন সাসপেন্ডেড। কোটি কোটি টাকার বিনিময়ে ড্রাগ মাফিয়া স্বর্ণকেশকে ছেড়ে দেওয়ার অভিযোগ রয়েছে, সুতরাং ওসবের প্রয়োজন ফুরিছে। সে যাই হোক, তারপর বলো কি হয়েছে? নতুন কোনো কেস? আচ্ছা দাঁড়াও, চা বলি। মাধবদা, দুটো চা। মাধবদা চা দিয়ে গেল। চায়ে চুমুক দিতে দিতে সৌম্য বলল, ওসব ছাড় বিক্রম, একটা কেস পেয়েছি, তোকে যেতে হবে। যদিও এখনো পুরোটা বুঝে উঠতে পারিনি, তবে কেসটা আমার জন্য ইম্পর্টেন্ট। একজনকে কথা দিয়েছি, মান সম্মান রক্ষা কর ভাই। বিনিময়ে আমি কি পাবো? টাকা পয়সা চিন্তা করিস না, তবে তোর বড় পাওনা হবে বন্ধুর ভালোবাসা।
যদি ধরতে পারিস তবে তোর বন্ধুটা মুখ রক্ষা হবে। আরে সব দিকেই তোর লাভ। ঠিক আছে বন্ধু, তোমার আদেশই শিরোধার্য। কেসটা আমি নিলাম, এবার ডিটেলসটা খুলে বল। সৌম্য শুরু করলো তার কাহিনী। অনেক যুগ আগের কথা। পাল বংশের বিখ্যাত রাজা নয়পাল বাংলা সিংহাসনে আসীন। তার সুযোগ্য শাসনে গৌড়ের খ্যাতি তখন চরমে। মসলিন, পাট, হাতির দাঁত আর শঙ্খশিল্পের খ্যাতি ছড়িয়েছে সুদূর ইউরোপে। যুদ্ধবাজ হলেও রাজা ভীষণ ধর্মভীরু। বুদ্ধ ও সংঘের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। রাজা নয়পালের পুত্র তৃতীয় বিগ্রহপাল বাপের মতোই বীর। আশেপাশের রাজারা তার বীরত্বের কথা শুনে থরথর করে কাঁপে। কিন্তু সবাই নয়। গুপ্তচর মারফত খবর এসছে যে কলচুরিরাজ লক্ষ্মীকর্ণদেব চতুরঙ্গ সাজিয়ে আসছেন গৌড়ের দিকে। প্রমাদ গুনলেন গৌড়েশ্বর। পুত্র তৃতীয় বিগ্রহপালকে পাঠালেন লক্ষ্মীকর্ণদেবের গতিপথ রোধ করতে। এরপর ভীষণ যুদ্ধ হল। বীরভূমের লাল মাটি লাল হয়ে গেল রক্তে। রাড়ের কঠিন মাটি আর জঙ্গলকীর্ণ ভূমিতে সুবিধা করে উঠতে পারলেন না কলচুরিরাজ। পরাস্ত হলেন। সৈন্য সামন্ত সহ বন্দী হতেন, যদি না মাঝে এসে দাঁড়াতেন শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর। সন্ধি হল দুই পক্ষের মধ্যে। সন্ধি শর্তানুযায়ী রাজা লক্ষ্মীকর্ণদেব তার কন্যা যুবনেত্রীর বিবাহ দেন তৃতীয় বিগ্রহপালের সঙ্গে। প্রাণ রক্ষা হয় কলচুরিরাজের। সিয়ান প্রস্তরলেখ থেকে জানা যায় যে বীরভূমের মিত্রপুরেই এই সন্ধি স্বাক্ষরিত হয়। যদিও দ্বাদশ শতাব্দীর জৈন লেখক হেমচন্দ্রের মতানুসারে রাজা লক্ষ্মীকর্ণদেব গৌড়ের রাজাকে পরাজিত করেন ও গৌড়ের প্রাণরক্ষার বিনিময়ে প্রচুর ধনরত্ন নিয়ে যান। সে যাই হোক, এই সন্ধির সময় রাজা নয়পাল রাজা লক্ষ্মীকর্ণদেবকে একটা বিরল ধাতুতে তৈরি চর্চিকা মূর্তি উপঢৌকন দেন। এই মূর্তির চোখ দুটো ছিল দুটো বিরল লাল হিরে। পেটের ভেতর ছিল একটা অতি বিরল যন্ত্রম। এই যন্ত্রম আর মূর্তিটি শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের দ্বারা সিদ্ধ ছিল। তাই এইসব ইতিহাসের গল্প আমাদের বলে কি লাভ? বিক্রম কি আবার আইএতে বসবে নাকি? গজগজ করতে করতে বললেন অঘোরবাবু। বললাম এই জন্যই যে সেই মূর্তিটি চুরি হয়েছে। ভূদেবপুরের বিখ্যাত ব্যবসায়ী তারক চক্রবর্তীর বিধবা স্ত্রী স্নিগ্ধা ফোন করেছিল। মূর্তিটা 3 পুরুষ হতে ওদের সঙ্গে ছিল। গত পরশু সকাল থেকে সেটা নিখোঁজ। যে করেই হোক মূর্তিটা খুঁজে দিতে হবে। তো চালাও পানসি ভূদেবপুর, গো জাজ করে নাও। যাবেন নাকি অঘোরবাবু? বিক্রম বাইরে যাবে রহস্যের সমাধান করতে, আর অঘোরবাবু যাবেন না সেটা কি হয়? অঘোরবাবু তৎক্ষণাৎ রাজি। সৌম্য বেরিয়ে যেতেই মাধবদাকে ডেকে সবকিছু বলে দেয়া হলো। যে কয়দিন বিক্রম থাকবে না সে কয়দিন যেন সাবধানে থাকে। মাধবদা বিজ্ঞের মতো বলল, সে জ্ঞান আমাকে দিতে হবে না বুড়ো বাবু। দাদা বাবু তো বছরের বেশিরভাগ সময় বাড়িতে থাকেন না, আপনি বরং নিজের খেয়াল রাখবেন। মাধবদার দিকে দাঁত খিচিয়ে অঘোরবাবু বললেন, যা যা, অনেক বুঝে ফেলেছিস। আমার যত্ন আমাকেই রাখতে হয়। বরং শুধিয়ে দেখ তোর দা বাবুকে, কতবার বিপদের হাত থেকে তাকে রক্ষা করেছি। চিন্তা করো না মাধবদা, অঘোরবাবু আমার সাথে সাথে ঢালের মতো ঘুরে বেড়াবেন। যতই হোক পুরনো চাল ভাতে পারে, আবার সময় সময় বুদ্ধিরও যোগান দেয়। বিক্রমের কথায় ক্ষুণ্ণ হবেন না গর্বে বুক ফুলে উঠবে তা ঠিক করতে পারলেন না অঘোরবাবু। উনি প্রসঙ্গ পাল্টে বললেন, রান্নাঘরে যাও শিগগিরই, মাংসটা বোধহয় পুড়ে গেল। সকাল হতেই কেষ্টর বাঁশি বাজল, গাড়ির হর্ন। সৌম্য গাড়ি নিয়ে এসেছে। দুজন চাপতেই গাড়ি ছুটল পক্ষীরাজের মতো। পরদিন সকাল হতেই বেরিয়ে পড়ল দুজন। সৌম্যর গাড়িতে করে মাস্টার মশাইকে রাস্তায় উঠিয়ে নেওয়া হলো। গন্তব্য ভূদেবপুর। তবে তার মাঝেই একবার একটা খাবারের দোকানে দাঁড়িয়ে টিফিন করে নিল ওরা তিনজনে। ভূদেবপুর এসে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। পথে যেতে যেতে রজতাভ রক্ষিতকে ফোন করলেন বিক্রম। ওপাশ হতে কিছুক্ষণ রিং হওয়ার পর একজন ভারিক্কি গলার লোক ফোন তুললেন। আইসি ভূদেবপুর থানা বলছি, আপনি কে? আমি প্রাইভেট ইনভেস্টিগেটর বিক্রমাদিত্য মুখোপাধ্যায় বলছি। রজতাভ রক্ষিতকে ফোনটা দেয়া যাবে? সরি মিস্টার মুখার্জি, রজতাভ রক্ষিত ইজ নো মোর। কাল রাতে তিনি খুন হয়েছেন, ছুরি মারা হয়েছে।
উনি কি কোনো কারণে আপনার সাথে যোগাযোগ করেছিলেন? হ্যাঁ ইন্সপেক্টর, আমি ভূদেবপুরে পৌঁছে গেছি। এখানে আরেকটা কেসের তদন্তে এসেছি ইন্সপেক্টর সৌম্য রায়চৌধুরীর সঙ্গে। সিআইডির সৌম্য রায়চৌধুরী, খুব নাম শুনেছি ওনার। সৌম্য জিজ্ঞাসা করতেই সব খুলে বলল। সব শুনে সৌম্য বলল, বাহ, দুটো কেস একসাথে। যতদূর জানি বিড়ির কারখানাটা ভূদেবপুরের কাছেই। চ, আগে ওখানেই যাই। গাড়ি এসে থামলো বিড়ি কারখানার সামনে। কারখানার গেটের সামনেই পুলিশের গাড়ি। গাড়িতে হেলান দিয়ে দুজন কনস্টেবল। সৌম্য নিজের পরিচয় দিতেই স্যালুট করলো ওরা। বলল, ভেতরে যান স্যার, বড়বাবু ওখানেই আছেন। লাশ এখনো অপস্থলেই আছে। মুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে বিছানা। ইন্সপেক্টর বললেন, বন্ধ ঘরের ভেতরে কিভাবে খুন হলেন কে জানে। আত্মহত্যা যে নয় এটা নিশ্চিত। কি যে হচ্ছে এলাকায়, একের পর এক সমাজবিরোধী কাজ। বিক্রমবাবু চাইলে এই কেসে ইনভেস্টিগেশন করতেই পারেন। লাশ মর্গে পাঠানো হলো। গোটা ঘরটা একবার ভালো করে দেখে নিল বিক্রম। বিছানার উপর উপুর হয়ে পড়ে আছে দেহ, পিঠের উপর ছুরি বেঁধা। বিছানা রক্তে ভিজে গেছে। রজতাভবাবুর দেখা স্বপ্নের মতোই। দুটো জানলা ভেতর হতে বন্ধ, দরজাও বন্ধ ছিল ভেতর হতে। প্রাথমিকভাবে দেখে এটুকুই বোঝা যায় যে রজতবাবু নিজের পিঠে নিজেই ছুরি মেরেছে, কিন্তু সেটা তো একেবারেই অসম্ভব। কোনো ব্যক্তি তার নিজের বুকে বা পেটে ছুরি মারতেই পারে, কিন্তু তা বলে পিঠে? তাছাড়া ঘর যেভাবে বন্ধ, তাতে তো দ্বিতীয় কোনো ব্যক্তির উপস্থিতিও কার্যত অসম্ভব। এখানকার সব কর্মচারীকে বলুন তারা যেন থানায় না জানিয়ে ভূদেবপুর না ছাড়ে। কালকে এজাহার নেওয়া হবে। আপাতত তারক চক্রবর্তীর বাড়িতে চললাম। শুভ দ্বীপ্রহর। বিড়ি কোম্পানি হতে বেরিয়ে এলো সবাই। ঠিক 11:30 নাগাদ পৌঁছলো ভূদেবপুরে। একজন বৃদ্ধ খাজাঞ্চি টাইপের লোক হাত জোর করে এগিয়ে এলেন বিক্রমদের দিকে। লোকটার পরনে ধুতি পাঞ্জাবির উপর কালো কোট আর চোখে গোল ফ্রেমের চশমা। দাঁতগুলো পানের কষ লেগে লেগে লালচে হয়ে এসেছে। আসুন আসুন বিক্রম বাবু, মা জননী আপনাদের জন্যই উদ্বিগ্ন হচ্ছিলেন। নমস্কার ম্যানেজার কাকা। তা লুচি তরকারি ছেড়ে উঠে এলেন কেন? কাউকে পাঠিয়ে দিলেই তো পারতেন। বিক্রমের কথা শুনে লজ্জিত হয়ে ম্যানেজার কাকা বললেন, তা হয় না স্যার, হাজার হোক চাকর তো। জুতো সোনারই হোক আর চামড়ার, জুতো জুতোই। অমাবস্যা পালন করি তো অন্ন গ্রহণ করি না। আর লুচি সেই বাঙালির গর্বের খাবার। অগরবাবু বিক্রমের কানের কাছে মুখ এনে বললেন, এই উনি যে এই লুচি তরকারি খেতে খেতে উঠে এসেছেন, তা কি করে জানলেন? ওনার কোটের মাঝের বোতামটার কাজটা লক্ষ্য করুন। কুমড়োর ছক্কা জাতীয় তরকারির দাগ। হাতে তেলের এমন চাকচিক্য, আর আজ অমাবস্যা তিথি। সবকটা মিলিয়ে বলাটা আর কি এমন শক্ত কাজ। বসবার ঘরে গিয়ে বসতেই স্নিগ্ধা দেবী এলেন। বয়স 30-এর ভেতরেই, পরনে মেরুন রঙের শাড়ি, চোখে পাতলা ফ্রেমের চশমা। চশমার দুটো ডাঁট সুদৃশ্য ও পাতলা। সৌম্যর দিকে তাকিয়ে বললেন, আমি জানতাম সৌম্য তুমি আসবে, তবে যে কাজের জন্য রেখেছিলাম সেটা খুবই গোপন ও ব্যক্তিগত। এনাদের তো চিনলাম না। এ আমার বন্ধু, বিখ্যাত ডিটেকটিভ বিক্রম, আর উনি বিক্রমের সহকারী অঘরবাবু। তোমার কেসটার জন্য এদের এনেছি স্নিগ্ধা। ও, তাহলে তোমার মুরদে কুলোলো না। সৌম্য কিছু বলার আগেই বিক্রম বলল, সুইস আর্মি নাইফ খুব কাজের জিনিস মিসেস চক্রবর্তী। আত্মরক্ষা থেকে সব কাজেই লাগে, তবে এই জিনিসটা ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দের। কার কি পছন্দ সেটা জানার কোনো প্রয়োজন নেই আমার। সৌম্য যখন ডেকেছে তখন ওয়েলকাম, তবে গোপনীয়তার রীতি লঙ্ঘন করবেন না বলেই আমার বিশ্বাস। তোমরা বিশ্রাম নাও সৌম্য, আমার একটু কাজ আছে, আসি। স্নিগ্ধা উঠে যেতেই সৌম্য বলল, এই সুইস আর্মি নাইফের ব্যাপারটা কি রে? তোর ওই স্নিগ্ধার শাড়ির আঁচলে একটা কাঁটা রয়েছে। আমি 100% নিশ্চিত যে ওই কাঁটাটা সুইস আর্মি নাইফের কাঁটা। অসাবধানতাবশত এটা হয়েছে। কি ঠিক বলছি তো?
হ্যাঁ, নাইফটা আমি ওকে গিফট দিয়েছিলাম। ওর এ ধরনের জিনিসের প্রতি খুব আগ্রহ। বিক্রম কোনো উত্তর দিল না। অঘোরবাবু সৌম্যের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বললেন, গন কেস। রাতে কোনো কথা হলো না। মূর্তি চুরি নিয়ে একটা কথাও উত্থাপন করলেন না মিসেস চক্রবর্তী। বিক্রম সৌম্যকে বলল, তোর স্কুলের বান্ধবী তো পাত্তাই দিচ্ছে না আমাকে। মূর্তি চুরির কেসটা তুই দেখ ভাই। স্নিগ্ধা যে আমার স্কুলের বান্ধবী, এই সেটা তুই কি করে জানলি? খুবই সহজ। বসার ঘরের দেওয়ালে কতগুলো মিষ্টি মিষ্টি ছেলেমেয়ের ছবি। ওদের মধ্যে সাদা সাদা ড্রেস পরে পরীর মতো মেয়েটি মিসেস স্নিগ্ধা চক্রবর্তী, আর ওনার হাতটা যে শক্ত করে ধরে আছে সেই ভাগ্যবানটি শ্রীমান সৌম্য ব্যানার্জি। তবে ছবির ফ্রেমটি বেশি দিনের নয়, চক্রবর্তী মশাই মরে যাওয়ার পরপরই। কিছু বুঝলেন অগরবাবু? সে আর বলতে, ওই জন্যই বিয়ে করেনি মশাই। লজ্জায় রাঙা হয়ে গেল সৌম্যর মুখ। অন্য প্রসঙ্গে চলে গেল সে। পরদিন সকাল সকাল বিক্রম আর তার টিম পৌঁছলো বিড়ি কারখানায়। ঢুকেই প্রথমে রজতবাবুর ঘরটা আর একবার ভালো করে দেখতে লাগলো। এদিক ওদিক দেখতে দেখতে একটা জায়গায় এসে চোখ আটকে গেল বিক্রম। দেওয়ালের উপর একটা পুরনো তৈলচিত্র। তৈলচিত্রটিকে সাবধানে নামিয়ে আনলো। এদিকে এসো সৌম্য। ইন্সপেক্টর আসুন, দেখে যান আপনাদের বহুকাঙ্ক্ষিত মার্ডার ওয়েপন। সৌম্য আর ইন্সপেক্টর আসতেই দেয়াল হতে খুব সাবধানে জিনিসটি বের করে আনলো বিক্রম। একটা মেকানিজম। সেটাকে নাড়াচাড়া করতে করতে বিক্রম বলল, রিমোট অপারেটেড মেকানিজম। তৈলচিত্রের পিছনে সেটা সেট করা ছিল। রিমোটের বাটন টিপলেই মেকানিজমে লেগে থাকা ছোঁড়া বুলেটের গতিতে বেরিয়ে এসে আঘাত করবে। হাতের ছাপ খোঁজা বাতুলতা হবে না। তবে খনি থেকে রান্নার ঠাকুর সবাই আজকাল গ্লাভস ব্যবহার করে। ঘর থেকে বেরিয়ে এলো বিক্রম। পাশের একটা ঘরেই এজাহার নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রথমেই ঢুকলেন সেলস ডিপার্টমেন্টের দীননাথ ঘোষাল। লোকটা ঘুঘু। সে রাতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলেন। শরীরটা ঠিক ছিল না তার। সে রাতে কিছু কথা হয়েছিল আপনার সঙ্গে? না, তবে তবে প্রায় হয়। ম্যানেজার বাবু ওই অনেক রাত জেগে কাজ করেন স্যার, তাই যে কোনো দরকার থাকলে ওই রাতের দিকেই বসতাম ওনার সঙ্গে। এই সন্দেহ হয়? না স্যার, তবে ক্যাশিয়ার বাবুর সঙ্গে ইদানিং মনোমালিন্য হচ্ছিল ম্যানেজার বাবুর। তুমি আসতে পারো। ক্যাশিয়ার অনিন্দ তেমন কোনো ক্লু দিতে পারল না। তার বক্তব্য অনুযায়ী ম্যানেজার বাবু খুবই ভীতু ছিলেন, অল্পেই টেনশন করতেন। ওরম লোক দিয়ে কারখানার গুরুদায়িত্ব সম্ভব নয়। ভুল লোক বেছেছিলেন মালিক। কারখানা হতে বেরিয়ে এলো বিক্রম। কারখানা থেকে বেরিয়েই ঢিল ছোড়া দূরে একটা চায়ের দোকান। চা আর ডিম পোচের অর্ডার করল। কিন্তু অঘোরবাবু কই? এদিক ওদিক তাকাতেই কিছুটা দূরে অঘোরবাবুকে দেখতে পেল বিক্রম। অঘোরবাবু একটা 10-12 বছরের ছেলের সঙ্গে কি যেন কথা বলছে। কাছে যেতেই কথোপকথনের বিষয় বোঝা গেল। একটা লক্ষ্মী পেঁচা নিয়ে দর দস্তুর চলছে। এই সেই ছেলে, একবার কপালটা দেখো আমার। ও বলছে 50টা টাকা দিলেই একটা লক্ষ্মী বেচা ধরে এনে দেবে। পেঁচা নিয়ে কি করবেন? রোজ রোজ ইঁদুর এনে দিতে পারবেন তো? আরে সেই জন্যই তো ঘরে যা ছুচোর উপদ্রব হয়েছে, এই পেঁচা পুষলে 3টে লাভ। ছুঁচোর বংশ নির্বংশ হবে, রাতে চোর ডাকাতের পাহারা দেবে, আর ঘরে মা লক্ষ্মীর আগমন ঘটবে। অঘোরবাবুর যুক্তি শুনে হাসল বিক্রম। এরপর ছেলেটিকে বলল, তুমি বিড়ি কারখানার ম্যানেজার বাবুকে চিনতে? ওর পিছনে কাকে দেখেছিলে? হ্যাঁ, একটা লোক ম্যানেজার বাবুর উপর নজর রাখছিল, কারখানার ভেতরেও যেত। একবার ওই লোকটার পট আটকেছিলাম, আমাকে মারতিও। কোন একটা ক্যারেক্টার যেটাকে এতক্ষণ গুরুত্ব দেয়া হচ্ছিল না। কি বলেন অঘোরবাবু? অঘোরবাবুর দিকে তাকালো বিক্রম। অঘোরবাবু পেঁচাতেই মজে আছেন, কোনো উত্তর দিলেন না। দুপুরে খেতে বসে মিসেস চক্রবর্তী বললেন, আমার কেসটার কি হলো বিক্রমবাবু? কোনো অগ্রগতি হলো? রুটির টুকরোটা মুখে চালান করতে করতে অঘোরবাবু বললেন, ও কাজে বিক্রমের জুড়ি মেলা ভার, নিশ্চিন্তে থাকুন।
কিন্তু অগরবাবু থাকতে নিশ্চিন্তে থাকা যায় না। কথার সঙ্গে সঙ্গে অগরবাবুর মুখ হতে বেরিয়ে এলো ঝাল আচার, বাটার পনিরের সাথে রুটি। সামনাসামনি বসে থাকা সৌম্যর চোখ মুখ ভর্তি হয়ে গেল সেই উচ্ছিষ্টে। মিসেস চক্রবর্তী ভয়ে সরে গেলেন। রাতের খাবার পণ্ড করেও শান্তি নেই অগরবাবু। বিছানায় শুয়ে শুয়ে গান ধরেছেন। এদিকে বিক্রম বসেছে ল্যাপটপ নিয়ে, বিড়ি কারখানায় পাওয়া তথ্য প্রমাণ খুঁটিয়ে দেখছে। খোলা দরজা দিয়ে ঢুকে এলো সৌম্য। ওর শোয়ার ব্যবস্থা হয়েছে পাশের ঘরে। ঘরে ঢুকেই বিক্রমের পাশটিতে বসতে বসতে বলল, বিড়ি কারখানার কেসটা নিয়ে বসেছিস, আর এদিকে শুনলি তো স্নিগ্ধা তাড়া দিচ্ছে, কিছু একটা কর। ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়েই বিক্রম বলল, এক কাজ কর, এই মূর্তি চুরির কেসটা তুই দেখ, সন্ধ্যায় এসে আমি হেল্প করব না হয়, আর এই সুযোগে নিজেদের পুরনো প্রেমটাও ঝালিয়ে নিতে পারবি। কিরে, ঠিক বলছি তো? যা, কি যাতা বলছিস? আরে তোকে ছাড়া আমি অসহায়। ও তাই? আমাকে ছাড়া না? এরই মধ্যে অগরবাবু রোমান্টিক গান ধরলেন। সৌম্য অগরবাবুর মুখ চেপে ধরে বলল, এই একদম চুপ, আমার ইজ্জতে ফালুদা বানাতে দেবো না কিন্তু। গান করতে হলে মনে মনে করুন। বিক্রম ল্যাপটপ বন্ধ করে বলল, তোর এই কেসটাতে ঢুকতে গেলে আমাকে সবটা জানতে হবে। এই যেমন ধর, মিস্টার চক্রবর্তী কিভাবে মারা গেলেন, মূর্তিটা কোথায় থাকতো, সিকিউরিটির হাল কেমন ছিল, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তোর ওই কলেজের বান্ধবী তো আমাকে অ্যাক্সেসই দিচ্ছে না। আমি বলবো, আশা করি কালকেই সমস্ত রকম ছাড় পেয়ে যাবি। এই স্নিগ্ধা কিন্তু ওরকম নয়, খুব প্রাণোচ্ছল। আসলে পরপর কতগুলো ঘটনা ওকে গম্ভীর আর মেজাজি করে তুলেছে। ওর স্বামী তারকের চালচলন খুব একটা ভালো ছিল না, অনেক রকমের দোষ ছিল। বিয়ের পর থেকে স্নিগ্ধা বেশ অত্যাচারের সম্মুখীন হয়েছিল। তারপর তো হঠাৎই একদিন বেপাত্তা হয়ে গেল লোকটা। মাসখানেক পর খবর এলো যে সিকিমের কোনো একটা জায়গায় পাহাড় চড়তে গিয়ে খাদে পড়ে নিখোঁজ হয়েছে। বহু খোঁজাখুঁজির পর পুলিশ ওকে মৃত ঘোষণা করে। আর চর্চিকা মূর্তিটা? সেখানে রাখা ছিল গোপন সিন্ধুকে। বিয়ের পর তারও কি দেখিয়েছিল স্নিগ্ধাকে, বলেছিল যে ওর গোটা পরিবারের সৌভাগ্য এটাই নির্ধারণ করে। মূর্তিটার কিছু হয়ে গেলে সর্বনাশ নেমে আসবে পরিবারে। আর তারপরেই একদিন হারিয়ে গেল মূর্তিটা। তারক তো বেশ মুশড়ে গেল। কিছুদিন পরেই ঘর ছাড়লো, আর তারপরেই তো পাহাড় থেকে পড়ে। পরদিন সকালে মিসেস চক্রবর্তী নিয়ে গেলেন পাতাল ঘরে। একটা ঘরের দেওয়ালে কাঠের আলমারি, আর সেই আলমারির ভেতরে নিচে যাওয়ার সিঁড়ি। সিঁড়ি বেয়ে নামতেই পাতাল ঘর। পাতাল ঘরের রাস্তায় ইলেকট্রিকের কানেকশন নেই, টর্চের আলোয় যেটুকু দেখা যায়। সিঁড়ি যেখানে শেষ হলো সেখানে একটা দরজা। বিশেষ কায়দায় দরজা খুললেন মিসেস চক্রবর্তী। দরজার ওপারে একটা বড় মাপের ঘর। ঘরের ভেতরে দরজার ডান দিকে আলো ফেললেন মিসেস চক্রবর্তী। একটা সুইচ বোর্ড। সুইচ টিপতেই সারা ঘর আলোকিত হয়ে উঠল। বেশ সাজানো গোছানো ঘর। ঘরের একদিকে ডাবল বেডের খাট, পরিষ্কার চাদর পাতা। ঘরটা রিসেন্টলি ব্যবহার হয়েছে বলেই তো মনে হচ্ছে। আমি মাঝে মাঝেই আসি, আর এ ঘরে কারোর প্রবেশের অনুমতি নেই বলেই ঝাড়পোছ আমিই করি। বলতে বাধা নেই, বিয়ের পরপরই কি একটা কারণে খুব আতঙ্কে থাকতেন উনি। সে সময় রাতে এই ঘরেই শুতাম। ঘরের এক কোণে একটা বড় সিন্দুকের সামনে গিয়ে মিসেস চক্রবর্তী বললেন, মূর্তিটা এই সিন্ধুকেই ছিল। সিন্দুকটা খুলে একটা সুদৃশ্য কার্ডবোর্ডের বাক্স আর একটা লাল মখমলের কাপড় বের করে আনলেন। কাপড় ও বাক্সটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো বিক্রম। কাঁধের কিডব্যাগ থেকে একটা ছুরি বের করে কি যেন চেঁচিয়ে ভরতে লাগলো এভিডেন্স বক্সের ভেতরে। অভরবাবু নিজের কাজে মন দিয়েছেন। তিনি বিক্রমের যোগ্য সহায়ক। বিক্রমের সব কাজ গুবলেট না করে দিলে তার স্বাদ মেটে না। স্বভাবতই একটা চিৎকার শোনা গেল, অঘোরবাবুর আর্তচিৎকার। সবাই অঘোরবাবুর দিকে ঘুরে দেখল অঘোরবাবুর মাথা ঢুকে গেছে দেয়ালে, আর অঘোরবাবু মাথা কাটা পেটের মতো চিৎকার করছেন। বিক্রম আর সৌম্যর দীর্ঘ প্রচেষ্টায় অঘোরবাবু উদ্ধার হলেন, আর তার সঙ্গেই উদ্ধার হলো আর একটা ঘর। সেই ঘরটা এই ঘরটার মতোই ঝা চকচকে। দেখে শুনে বেশ অবাক হয়েই সৌম্য বলল, এরকম আর কটা গুপ্ত ঘর আছে স্নিগ্ধা? তাই এখানেও কি তোমরা অজ্ঞাতবাস কাটিয়েছ? সৌম্যর কণ্ঠে শ্লেষ স্পষ্ট। বুঝতে পেরেই স্নিগ্ধা বলল, আমি যতদূর শুনেছি আরো অনেকগুলো গুপ্তঘর আছে, কিন্তু আমি এ ঘরে কোনোদিন আসিনি, বিশ্বাস করো।
তোমাকে বিশ্বাস করি বলেই তো এসেছি। সেদিন অর্থ আর প্রাচুর্যের লোভে তারককে বিয়ে না করলেই পারতে। ওর মতন একটা ইরেসপন্সিবল ছেলে কারোর দায়িত্ব নেবে আমি জাস্ট ভাবতে পারিনি। আর এটাও ভাবতে পারিনি যে আমাদের এতদিনের সম্পর্ক এক কথায় শেষ করে দেবে তুমি। স্নিগ্ধার দু চোখে জল। পরিস্থিতি স্বাভাবিক করতে বিক্রম বলল, কখন কি নিয়ে কি হয়েছে সেটা নিয়ে চর্চা করার সময় এটা নয়। পরবর্তী পরিস্থিতি যখন তোদেরকে আবার কাছাকাছি এনেছে তখন আরেকবার চিন্তা করতে দোষ কি। আমি অবশ্য মিসেস চক্রবর্তীকে ঠিকভাবে চিনি না, তবে আশা রাখি তিনিও আমার সাথে একমত হবেন। উত্তর দিল না কেউই। তবে বিক্রমের কথা যে মনে ধরেছে এটা ওদের চোখ মুখ দেখে বেশ বোঝা যায়। নতুন আবিষ্কৃত ঘরটার একটা এক্সিট রয়েছে, সেটা উন্মুক্ত হয়েছে পিছনের বাগানের একটা পরিত্যক্ত বাথরুমের ভেতরে। ঘরের মধ্যে পাওয়া কিছু কাগজপত্র আর কয়েকটা নমুনা এই কেসে সম্বল। বিড়ি কারখানায় আগুন লেগেছে, খবর পেয়েই হাজির হয়েছে বিক্রমের দল। কারখানা হতে ধোঁয়া বেরিয়ে আসছে গল গল করে। অঘোরবাবু কিন্তু গাড়ি হতে নামলেন না, বললেন, সারা জীবন ধূমপান করিনি, আজ তার ব্যতিক্রম হয় কি করে? আরে আপনাকে ধূমপান করতে কে বলেছে? অঘোরবাবু রুমালে নাক ঢাকা দিয়ে বললেন, বিড়ি কারখানায় আগুন লাগলে কি আর অগরুর গন্ধ উঠবে? এত শত বিড়ির ধোঁয়া নিলে নিঘাত ক্যান্সার হয়ে যাবে। বিক্রম আর সৌম্য গেল অকুস্থলের কাছে। আগুন প্রায় নিভে এসেছে, ধোঁয়া উঠছে এখনো। কি করে আগুন লাগলো তা কেউ জানে না। দুপুরবেলা ঘুমোচ্ছিল সবাই। হঠাৎ করে ধোঁয়া দেখতে পেয়ে চায়ের দোকানের লোকটা চিৎকার শুরু করে। সেই চিৎকারে কারখানার সবাই বাইরে আসে। তারা নাকি টেরই পায়নি এই আগুনের ব্যাপারটা। কারখানার ভেতরে ঢুকে পোড়া আর আধ পোড়া জিনিসগুলো নেড়ে চেড়ে দেখতে থাকে বিক্রম। যেখানে কেঁদু পাতা রাখা ছিল সেই জায়গাটা ছাই শুকে শুকে কিসের যেন গন্ধ অনুসন্ধান করতে লাগলো। একটা গন্ধ যেটা এখানে স্বাভাবিক নয়। ধীরে ধীরে ওর মুখের হাসি চওড়া হলো। বিড়ির পাতা যেখানে মজুত করা ছিল সেখানেই আগুনের সূত্রপাত বলে মনে হচ্ছে। আগুনটা লাগানো হয়েছে, নিছক দুর্ঘটনা এটা নয়। আর আগুন ত্বরান্বিত করতেই কেরোসিন ঢেলেছে। এটা একটা বড়সড় চক্রান্ত সৌম্য, তা না হলে রজতবাবুর মুখটাও নকল হয় কি করে। বিরাট একটা ঘটনা ঘটে চলেছে আমাদের নেপথ্যে। এখানে আসার আগেই ফরেন্সিক রিপোর্ট হাতে পেয়েছে বিক্রম। মৃত্যুর রাতে রজতবাবু রক্ষিতকে সিডেটিভ দেয়া হয়েছিল। এছাড়াও ওই মেকানিজমে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। রজতবাবু বাবুর ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে এই ফিঙ্গারপ্রিন্টগুলোর ম্যাচ করেনি। তার মানে মেকানিজম লাগিয়েছিল অন্য কেউ। কিন্তু কে? রিপোর্টটা হাতে পাওয়ার পর এই চিন্তাই কুঁড়ে খাচ্ছে বিক্রমকে। চক্রবর্তী ভবনে ফেরার পথে বিক্রমকে খুব চিন্তিত দেখালো। 2-3 জায়গায় ফোনও করলো। সৌম্য জিজ্ঞাসা করতেই বলল, রজতবাবুর বাড়িতে ফোন করেছিলাম। ওনার স্ত্রী বললেন লাশটা ওনার নয়, রজতবাবুর এক আত্মীয়র বাড়ি গিয়েছিলেন উনি, তাও নাকি ফিরে এসছেন। তাছাড়া আশ্চর্যের বিষয় কি জানো সৌম্য, স্ত্রীর হাত হতে ফোনটা নিয়ে আমার সঙ্গে কথাও বললেন রজতবাবু। উনি নাকি ছুটিতে আছেন, আর আমার বাড়ি উনি কোশমিন কালেও যাননি। ভেরি স্ট্রেঞ্জ। সব শুনে অগরবাবু হাঁ হয়ে গেল। নির্লিপ্ত গলায় বললেন, সব গাঁজা কেস, বিড়ির কারখানায় গাঁজা। মন্দ বলেননি অঘোরবাবু। এই এলাকাটাতে বেআইনি গাঁজা চাষের ইতিহাস আছে। বহুবার বিপুল পরিমাণ গাঁজা সহ বহু লোক এখানে গ্রেপ্তার হয়েছে, কিন্তু আইনের ফাঁক গলে তাদের অনেকেই বেরিয়ে গেছে। টাকা থাকলে সব হয় অঘোরবাবু। অপরাধ চাঁদির জুতোর বাড়িতে মুছে যায়, অথচ নিরাপরাধ কেউ একবার ফেঁসে গেলে। শ্লেষের হাসি হাসে বিক্রম। লজ্জায় মুখ নত করে সৌম্য। কিন্তু কি বা করার আছে তার? সে তো সিস্টেমের দাস। চক্রবর্তী ভবনের ছাদের উপর বসে বসে আড্ডা চলছে চারজনের। অঘোরবাবু, বিক্রম, সৌম্য আর মিসেস চক্রবর্তী। এক রাশ চিকেন পকোড়া ভেজে এনেছে কাজের মেয়েটা, সঙ্গে গরম কফি। কফির কাপে চুমুক দিতে দিতে বিক্রম বলল, আচ্ছা, ম্যানেজার কাকাকে দেখছি না, ভাবলাম আলাপ পরিচয় করব, কিন্তু সেই দিনের পর থেকে তো তিনি বেপাত্তাই হয়ে গেলেন। আসলে উনি একটু অসুস্থ বলে আসতে পারেননি। তারকের মৃত্যুর পর একমাত্র উনিই তো আছেন যিনি শত প্রতিকূলতাতেও ছেড়ে যাননি। তারকের ব্যবসা, জমি জমার আয়ের হিসেব
সব কিছুই উনি দেখেন। কি জানেন মিসেস চক্রবর্তী, কিছু কিছু লোক আছে যারা সহজ ঘটনাকেও অহেতুক জটিল করে তোলে, আর এই জটিলতায় নিজেরাই ফেঁসে যায়। এই যেমন ধরুন না বিড়ি কারখানার ঘটনাটাই। একটা লোক মিথ্যে পরিচয় দিয়ে আমার কাছে এসেছিল তার প্রাণ বাঁচানোর আবেদন নিয়ে, অথচ সে নিজেই বলল যে সে আমাকে চেনেই না, আসেইনি নাকি আমার কাছে। এরকম ছলনার আশ্রয় নেওয়ার মানেটা কি? বিক্রমের কথায় মিসেস চক্রবর্তী যেন বিরক্ত হচ্ছেন। বিক্রমের দিকে না তাকিয়েই বললেন, এসব কথা এখানে বলার মানে কি? আমার কাজটা কতদূর হলো বলুন, আর না পারলে আপনার কাজটা আমি অনেক দূর এগিয়ে নিয়ে গেছি মিসেস চক্রবর্তী। কাল বা পরশুর ভেতরেই ওই চর্চিকা মূর্তি আপনার হাতে তুলে দিতে পারবো বলে আমার বিশ্বাস। তবে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই, আপনার এই আপ্যায়ন বৃথা যাবে না। আর হ্যাঁ, চেকটা রেডি রাখবেন, আমি কাজের আগেই নেব। চেকের কথা শুনে বিক্রমের দিকে তাকালো সৌম্য। বিক্রমের কাছ থেকে এই কথাটা আশা করেনি সে। সৌম্যর মনোভাব বুঝতে পেরে বিক্রম বলল, আমাকেও খেয়ে পড়ে বাঁচতে হয় সৌম্য, প্রফেশনাল না হলে চলে না। আমি যে মূর্তিটা উদ্ধার করে দেব সেটার ভ্যালু কয়েক কোটি টাকা, আমাকে লাখ পাঁচেক দিলেই চলবে। কি মিসেস চক্রবর্তী, ঠিক বলছি তো? সন্ধ্যার সময় চেক হাতে বিক্রমের ঘরে এলেন মিসেস চক্রবর্তী। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিলেন। চেকটা বিক্রমের হাতে দিয়ে বললেন, পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আপনি কতটা কি জেনেছেন তা আমি জানি না, কিন্তু মূর্তিটা আমার খুব দরকার। মূর্তি আপনি অবশ্যই পাবেন, তার সাথে তারকবাবুর রেখে যাওয়া অঢেল সম্পদও। তবে একটা কথা দিতে হবে আমায়। কি? এটা আপনি বিক্রি করবেন না। এই মূর্তি দেশের সম্পদ, দেশের বাইরে যেন সেটা চলে না যায়। মূর্তিটা বিক্রির প্রশ্নই আসে না। ওই মূর্তি যে কি আমি তা টের পেয়েছি হাড়ে হাড়ে। ওটা আমি এমন কারোর হাতে তুলে দিতে চাই যিনি সঠিকভাবে রাখতে পারবেন, যাতে আমি রক্ষা পাই। ওই মূর্তির অভিশাপে আমি জ্বলে পড়ে যাচ্ছি বিক্রমবাবু। তখন রাত 3টে। একটা গাড়ি এসে থামলো একটা সুদৃশ্য দোতলা বাড়ির সামনে। জোনা কয়েক আর্ম পুলিশ নিয়ে বাড়িতে ঢুকলেন বড়বাবু। আর একটা গাড়ি হতে প্রায় জোনা 20 সশস্ত্র পুলিশ নামলো। তারা ঘিরে ফেললো গোটা বাড়ি। চারদিকে তখন এক অদ্ভুত প্রশান্তি। সবাই ঘুমোচ্ছে অঘোরে। রাতচোরা পাখিরা ক্লান্ত হয়ে বসেছে গাছের ডালে। বাড়ির মালিক গভীর নিদ্রায় আচ্ছন্ন। হঠাৎ একটা আওয়াজে ঘুম ভেঙে গেল তার। কিছু বুঝে ওঠার আগেই গোটা চারেক রাইফেলের নল তার দিকে তাক করে ঘিরে ফেলল। একটা পুরুষ কণ্ঠ শোনা গেল, নড়বার চেষ্টা করবেন না মিস্টার দত্ত, হাত ওপরে তুলে উঠে আসুন। কিন্তু আমি কি করেছি? হ্যাঁ, ওয়ারেন্ট আছে, ওয়ারেন্ট সব আছে, আপনি শুধু উঠে আসুন। সকালবেলা মিস্টার দত্ত ওরফে ম্যানেজার বাবুকে নিয়ে আসা হলো চক্রবর্তী ভবন। বিক্রমদা তখন চা জল খাবার খেতে ব্যস্ত। ম্যানেজারকে দেখে উদ্বিগ্ন হয়ে মিসেস চক্রবর্তী বললেন, এ কি, আপনার এমন অবস্থা কেন? কি হয়েছে ইন্সপেক্টর? বড়বাবু একটা চেয়ার টেনে নিয়ে বসতে বসতে বললেন, সে গল্প শোনাবেন বিক্রমবাবু। আমি হুকুমের গোলাম, ক্যাচ কটকট করে এনেছি। দেন, চা টোস্ট যা আছে দেন। একটা পেয়ালায় চা ভরে তা বড়বাবুর দিকে এগিয়ে দিলেন মিসেস চক্রবর্তী। টোস্টে মাখন লাগাতে লাগলেন। বিক্রম উঠে গেল সামনে ল্যান্ডফোন রাখা টেবিলের কাছে। কোটের ভেতর থেকে কাগজে মোড়া একটা মূর্তি বের করে রাখলো সেখানে। তারপর মূর্তিটার উপরের কাগজের আবরণ সরিয়ে ফেলল। মূর্তিটা দেখেই চমকে উঠল সবাই। চর্চিকা কোথায় ছিল এটা? সেটা বলতে গেলে একটা গল্প বলতে হয়। গল্পটা একটা মেয়ের। সে সুন্দর স্বপ্ন দেখতো একটা ছোট্ট সুখের সংসারের, যেখানে দোলনায় দুলবে একটা গাবলু গুবলু খোকা। শিবমার্কা স্বামীটি অফিসে যাওয়ার আগে একটা আলতো চুম্বন এঁকে দেবে গালে। তারপর অলস দুপুর জুড়ে প্রতীক্ষা। তন্দ্রায় ঢুলে পড়বে রক্তকরবীর পাতার ওপর, সেই যেখানে বিশু পাগলা গেয়ে গেছে মনের আনন্দে। কিন্তু ওই মানুষ ভাবে এক আর হয় আরেক। যে ছেলেটির সঙ্গে তার বিয়ে হলো সে মোটেও সদাশিব নয়, গাঁজা আফিং আর প্রাচীন সব দুষ্প্রাপ্য মূর্তির চোরা কারবারি সে।
রাতে মদ খেয়ে সে স্ত্রীর ওপর অকথ্য অত্যাচার করত। স্বামীর চেয়ে স্বামীর দেওয়া আঘাতের চিহ্নগুলোই তার সম্বল হয়ে দাঁড়ায়। একদিন হঠাৎ করে পুরনো প্রেমিকের সঙ্গে দেখা হলো মেয়েটির। যে ছেলেটি বেকার বলে তুচ্ছতাচ্ছিল্য করেছিল মেয়েটির বাবা মা, সেই ছেলেটি আজ সুপ্রতিষ্ঠিত। চোখ তুলে তাকাতে পারে না মেয়েটা, কিন্তু ছেলেটা ঠিকই বুঝতে পারে মেয়েটার যন্ত্রণা। সে প্রতিজ্ঞা করে যে মেয়েটিকে এই নরক থেকে তুলে আনবে, আর তাই নিজের পদমর্যাদাকে কাজে লাগিয়ে মেয়েটির স্বামী চোরা কারবারের সব পথ অবরুদ্ধ করে দেয়। ছক্কসে মেয়েটির স্বামীকে আইনের জালে জড়িয়েও ফেলে। মেয়েটির স্বামীও খুব বুদ্ধিমান। সে সব বুঝতে পেরে নিখোঁজ হয়ে যাওয়ার নাটক রচনা করে, যে সে নাটক নয়, একেবারে সম্ভাব্য মৃত্যু। আর যাওয়ার সময় ঘরের এক অমূল্য সম্পদ সে সঙ্গে করে নিয়ে যায়, কারণ সেটা থাকলে মৃত্যুও তাকে ছুঁতে পারবে না। এদিকে মেয়েটির স্বামী আর তার নিজের পৈতৃক বাড়িতে ফিরতে পারল না। বাড়ির ওপর পুলিশের নজর। ওদিকে মেয়েটাও জানতো না যে তার স্বামী সেই অমূল্য সম্পত্তি নিয়ে গেছে। একদিন সে সিন্দুক খুলতেই আকাশ থেকে পড়ল, অমূল্য বস্তুটি আর নেই সেখানে। আর তখনই তার মনে আসতে থাকে নানান চিন্তা, স্বামীর হারিয়ে যাওয়া ইত্যাদি নানান বিষয়ের সঙ্গে ওই অমূল্য বস্তুটির সম্পর্ক নিরূপণ করতে থাকে। আর তখনই ডাক পড়ে মেয়েটির প্রেমিকের। কি সৌম্য, ঠিক বলছি তো? সৌম্য কোনো উত্তর না দিলেও মুখ খুললেন মিসেস চক্রবর্তী। হ্যাঁ, আমি সেই মেয়ে। আর এই ঘটনাটা কোনো গল্প নয়, পুরো সত্যি। কিন্তু মূর্তিটা কোথায় পেলেন? আপনি যে বললেন ওটা তারক সঙ্গে করে নিয়ে গিয়েছিল, তাহলে? চেয়ারে এসে বসলো বিক্রম। একটা প্লেট হতে টোস্ট তুলে নিয়ে কামড় বসাতে বসাতে বলল, স্বামী বড় ধুরন্ধর লোক। নিজেকে এরকম মৃত ঘোষণা করেই উনি ক্ষান্ত থাকেননি। ভূদেবপুরে বেনামে একটা বাড়ি কিনে দিব্যি বসবাস করছিলেন, সুশান্ত দত্ত। কিন্তু সন্দেহ বড় বালাই মিসেস চক্রবর্তী। সন্দেহের বশেই ফিরে এলেন নিজের বাড়িতে। ফিরে এলেন? কি বলছেন আপনি? হ্যাঁ মিসেস চক্রবর্তী, আপনার স্বামী ফিরে এলেন, আর এলেন ছদ্মবেশে। কি ম্যানেজার কাকা, এবার একটু এদিকে তাকান। ম্যানেজার কাকা রোষ কষায়িত দৃষ্টিতে তাকালেন। বিক্রম তার হাতের টোস্টটা শেষ করে এগিয়ে এলো ম্যানেজার কাকার কাছে। এক টানে খুলে ফেললো প্রস্থেটিক মুখোশ আর উইগ। উপস্থিত সবাই বিস্ময়ে হতবাক হয়ে উঠল। তুমি? ম্যানেজার কাকা ওরফ সুশান্ত দত্ত ওরফ তারক চক্রবর্তী ঝাঁঝ দেখিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি। আর কোনো উপায় রেখেছে আমার? এই শয়তানের বাচ্চাটা আমাকে শেষ করে দিয়েছে। কটমট করে তাকালো সৌম্যর দিকে। যা করবেন তাই ফল পাবেন। বিড়ির ভেতরে গাঁজা পাচারের ব্যবসা ভালোই ফেঁদেছিলেন। বেনামে বিড়ি কোম্পানি কিনে সেলস দীননাথ ঘোষাল আর ক্যাশিয়ার অনিন্দকে দিয়ে অপারেট করছিলেন ব্যবসা। প্রথম প্রথম রজতবাবু এই বিষয়ে কিছুই জানতেন না। পরে ঘোষাল আর অনিন্দর গাঁজা পাচারের এই চক্রের হদিশ পায়, কিন্তু তিনি জানতেন না যে খোদ মালিক এই চক্রের পান্ডা। ফলে একটু সরব হতেই রজতবাবুর প্রাণনাশের চেষ্টা হয়, আর সেটি টের পেতেই উনি আমাদের কাছে আসেন সাহায্যের জন্য। যেদিন রজতবাবু আমার কাছে আসেন সেদিনই তার অনুপস্থিতির সুযোগে তার ঘরে অটোমেটিক ছোঁড়ার মেকানিজম লাগিয়ে দেয় অনিন্দ। আর তারকবাবুর বদান্যতাতেই আমার কাছে হুমকির চিঠি আসে কেস ছেড়ে দেওয়ার জন্য। মৃত্যুর রাতে রজতবাবুকে সিডেকটিভও দেয়া হয়। সেটা অবশ্য ঘোষালের প্ল্যান, তিনি অন্যভাবে মারতে চেয়েছিলেন। আসলে নিজেদের মধ্যে মিল না থাকলে ফুলপ্রুফ প্ল্যান তৈরি হয় না। তবে এখানেই শেষ নয়। রজতবাবুর ঘর থেকে আমাকে ফোনে জানানো হয় যে উনি বহাল তবিয়াতে আছেন। মৃত ব্যক্তিটি আসলে নকল, তবে পুলিশ লোকটাকে ধরেছে। রজতবাবু স্ত্রীর নিরাপত্তার জন্য আমার নির্দেশে সাদা পোশাকের পুলিশ পাহারায় ছিল। কল রেকর্ড, অটোমেটিক সিস্টেমে অনিন্দর হাতের ছাপ, রজতবাবুর বাড়ি থেকে ধৃত লোকটির বয়ান, সর্বোপরি কাল রাতে থানায় 3rd ডিগ্রিতে অনিন্দ আর ঘোষালের উগড়ে দেওয়ার তথ্য, এই সব কিছু যোগ করলে আপনার দীর্ঘমেয়াদী কারাবাস আটকানো যাবে না বলেই আমার বিশ্বাস। সেদিনই একটা পেতলের মুখ বন্ধ হাড়ি নিয়ে মিসেস চক্রবর্তীর হাতে দিয়ে বিক্রম বলল, আপনাকে কিছু অর্থ উদ্ধার করে দেব বলে কথা দিয়েছিলাম। এই হাঁড়িতে আছে সেই অর্থ।
তারক চক্রবর্তীর পূর্বপুরুষের রেখে যাওয়া সোনার টাকা এগুলো। এই টাকাগুলো আমার বন্ধুর বিয়েতে আমার অগ্রিম উপহার। ডিভোর্স পেতে অসুবিধে হয়নি মিসেস চক্রবর্তী। এখন তিনি মিসেস ব্যানার্জি, মিসেস স্নিগ্ধা সৌম্য ব্যানার্জি। সানায়ের সুরে আমোদিত হয়ে উঠেছে সৌম্যর ঘর। একটা ফুলের স্তবক স্নিগ্ধার হাতে দিয়ে বিক্রম বলল, আপনাকে কিন্তু হেব্বি লাগছে মিসেস ব্যানার্জি। দেবলিনার চেয়েও? এই জন্যই বিয়ে করে নে মশাই। শুনছিলেন সুব্রত মজুমদারের লেখা চন্দন বৃক্ষে ভুজঙ্গ। কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল বাক্যবাগীশ, ইন্দ্রনীল, মৃন্ময়, জয়, সুদীপ্ত, সৌরভ, আয়ুষী ও আমি রাজদীপ। দেখা হবে আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।